আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি ক্লাস শুরু করছি আমাদের রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টিং নিয়ে। তো এই কোর্সের আমরা প্রায় বেশ ক্লাস করেই ফেলেছি। আমাদের শেষের দিকের আলোচনা আমরা করছি। তো শেষের দিকে আলোচনা করছি আমরা ইন্টারভিউ পড়ছিলাম। ইন্টারভিউ পড়ার সাথে, সাথে আমরা যে টপিকটি পড়ছিলাম সেটা হচ্ছে টক শোজ। টক শোজ প্রস্তুত প্রস্তুতি নিয়ে আমরা কথা বলেছি। টক শোর জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কোন, কোন বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। ২-৩ টে ক্লাসে আমরা সেগুলো পড়েছি অলরেডি। তো এখন আজকে আমি আপনাদের জন্য একটা তালিকা তৈরি করেছি যে আসলে আমাদের মাঝে, মাঝে পরীক্ষায় একটা প্রশ্ন আসে এরকম যে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আপনারা আ একটা টক শোর ফরমেট তৈরি করা, হ্যাঁ? সেই টক শোর সূচনা কেমন হবে সেটা লিখা, টক শোর আ উপসংহার কেমন হবে সেটা একটু লিখা। তারপরে আপনাদের জন্য যারা গেস্ট থাকেন তাদের প্রশ্ন করা। এরকম কিছু ব্যাপার থাকে, হ্যাঁ? তো সেটার একটা তালিকা আমি তৈরি করেছি। সেটা একটু আপনাদের দেখাবো আজকে আমি। আর ৮-১০ টা টপিক আমি সিলেক্ট করেছি। যে টপিক গুলো সম্পর্কে আপনাদের সম্যক ধারণা অর্থাৎ প্রাথমিক ধারণা একটু থাকা প্রয়োজন। যে ধারণাগুলো থাকলে আপনি একটা বিষয়ে কথা বলতে পারবেন। যে ধারণাগুলো থাকলে আপনি একটা বিষয়ের সূচনা লিখতে পারবেন, একটা বিষয়ের উপসংহার লিখতে পারবেন, একটা বিষয়ে প্রশ্ন করতে পারবেন। সেই বিষয়গুলো আমি আমি লিপিবদ্ধ করেছি, একটা তালিকা তৈরি করেছি। সেই তালিকাটা আমি আপনাদেরকে দেব। তো সেই তালিকাটা দেয়ার আগে অর্থাৎ ওই আলোচনাটায় যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে আলাপ করতে চাই, যেটা গতদিন আপনাদেরকে টিকা আকারে আমি বলেছিলাম যে একটা টিকা আপনাদের পড়া প্রয়োজন। সেই টিকার নামটি ছিল মেকিং এ সুইফট রিকভারি। তো মেকিং এ সুইফট রিকভারি নিয়ে একটা কথা আছে। এটা এই বই থেকে আপনারা একটু দেখবেন। এই বইটার নাম হচ্ছে ব্রডকাস্ট জার্নালিজম 7th এডিশন। এটা পিটার স্টুয়ার্ট অ্যান্ড রে আলেকজান্ডারের লেখা বই। এই বইয়ের অনেকগুলো কপি আপনাদের পড়তে হবে, যেগুলো আমি ফটোকপি করে রেখেছি। ইউনিভার্সিটি খুললে আপনারা এখান থেকে বইটাও নিতে পারবেন। এই বইটার অনেকগুলো বিষয় আছে পড়াশোনা করার জন্য। তো এই বইটাতে যে টপিকটার কথা আপনাদের বলছি আমি যে আ সুইফট রিকভারি। সুইফট রিকভারি নিয়ে একটা চমৎকার কোট আছে, হ্যাঁ? সেটা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি কি এর আগে কি আপনাদের এরকম কোন কোট পড়ে শুনিয়েছিলাম গতদিন ক্লাসে? টিপু এরকম শুনিয়েছিলাম কি মনে আছে? না স্যার এরকম হয়নি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা শুনে তারপরে আমরা আমাদের ওই আলোচনাটা করব। এখানে বলা হচ্ছে যে কথাটা যিনি বলেছেন তার নাম হচ্ছে জেনি মিলস। জেনি মিলস কে? জেনি মিলস হচ্ছে ব্রডকাস্ট ভয়েস ট্রেইনার, অথর অফ ব্রডকাস্ট ভয়েস। তিনি একজন ট্রেইনার। তিনি আ ট্রেইন করান অর্থাৎ ট্রেইন কাদের করান? যারা ব্রডকাস্ট মিডিয়া নিয়ে কাজ করে তাদেরকে তিনি ট্রেনিং করান। সেই একজন ভদ্রলোক। তার একটা বইও আছে। বইটার নাম হচ্ছে 'দ্য ব্রডকাস্ট ভয়েস'। তো সেখানে তিনি কি বলছেন সেটা একটু ভালো করে শোনা প্রয়োজন। তিনি বলছেন, "Before opening mouth, before" এখন নয় আমি তো ক্লাস শেষ করে বলতেছি। তিনি বলছেন, "Before opening mouth, engage brain" তিনি বলছেন, "Before opening mouth, engage brain" তুমি মুখটা খোলার আগে তুমি তোমার ব্রেইনটাকে এনগেজ করো। তারপর কি বলা হচ্ছে? "Make sure you understand what you are about to read." থ্যাংক ইউ। বলা হচ্ছে make sure you understand what you are about to read. তারপরে বলা হচ্ছে if you don't understand it, how can you expect that the listeners are the listeners and viewers will? একদম সহজ কথা আমি আরেকবার স্পষ্ট করে পড়ে শোনাই। Before opening mouth, engage brain. Make sure you understand what you are about to read. If you don't understand it, how can you expect that the listeners or viewers will? একদম সহজ করে কথা বললে সেটা হচ্ছে যে আপনি কি করবেন? আপনি আপনার ব্রেইনটা এনগেজ করবেন মুখটা খোলার আগে। অর্থাৎ যখন কোনো কিছু হঠাৎ করে আপনার সামনে চলে আসে, হঠাৎ করে কোনো কিছু সামনে চলে এসে আপনি পড়ার জন্য তৈরি হন বা সামনে চলে আসে,
সেটা পড়ার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনার মস্তিষ্ক কি বলে, আপনার মাথা কি বলে। অর্থাৎ আপনি আপনার আপনার ব্রেইনটা ব্যবহার করবেন। তারপর কি বলা হচ্ছে যে আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন জিনিসটা পড়তে যাচ্ছেন। এটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ড এর মধ্যে এই ঘটনাগুলো ঘটতে হবে। হ্যাঁ? এটা কিন্তু বেশি সময় আপনি পাবেন না। আপনি জানেন যে ৩ সেকেন্ড যদি আপনি স্ক্রিনে ডাম্প হয়ে থাকেন সেটা কিন্তু খুবই খারাপ। ৩ সেকেন্ডের বেশি কখনো স্ক্রিনে চুপ করে থাকা যাবে না। ৩ সেকেন্ড। ৩ সেকেন্ডস এর বেশি কখনো স্ক্রিনে চুপ করে থাকা যাবে না। আমরা ৩ সেকেন্ড কথা আগে পড়েছিলাম। তারপর কি বলা হচ্ছে? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আপনি জিনিসটা পড়তে যাচ্ছেন, যে জিনিসটা দ্বারা আপনার অটো স্ক্রিপ্টে দেয়া হয়েছে অথবা যে বিষয়টা আপনাকে প্রোডিউসার বলেছেন করার জন্য। যদি আপনি সেটা নিজেই না বোঝেন, যদি আপনি সেটা নিজেই না বোঝেন, তাহলে আপনার লিসনার যারা শুনছেন আপনাকে, তাহলে আপনার ভিউয়ার যারা আপনাকে দেখছেন, তারা বুঝবেন সেটা আপনি কিভাবে এক্সপেক্ট করেন। এটা বলা হচ্ছে। তো এটা মেকিং সুইফট রিকভারি তে বলা হচ্ছে যে, যখন কোনো কিছু ভুল হয়ে যায়, সেই ভুল হয়ে যাওয়ার বিষয়ের আগে এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। ব্রেইনকে এনগেজ করতে হয়। কোন জিনিসটা পড়তে যাচ্ছেন সেটা অতি দ্রুত সময়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে প্রসেস করে ফেলতে হয়। আর তারপরে মাথায় রাখতে হয় যে আপনি এমন একটা জিনিস পড়তে যাচ্ছেন, যে জিনিসটা যদি আপনি নিজেই না বোঝেন, সেটা অন্যদের পক্ষে বোঝা সম্ভবপর নয়। আপনি বা আপনারা দেখবেন, ৭১ জার্নাল দেখবেন। ৭১ জার্নালে দেখবেন বিশেষ করে মিথিলা আপা খুবই চমৎকার প্রেজেন্টার, খুবই চমৎকার উপস্থাপিকা আমার দৃষ্টিতে। মিথিলা আপা যখন আ উপস্থাপনা করেন, তখন অনেক কিছু উনি বুঝতে পারেন না। ঠিক আছে? অনেক কিছুতে সংশয় থাকে। তো যখন যে বিষয়গুলোর মধ্যে দিয়ে সংশয় থাকে, অনেক কিছু তার বুঝতে সমস্যা হয়, তখন কিন্তু নিজেই তিনি বলেন যে, "এই জিনিসটা আমি নিজেই ভালো বুঝতে পারছি না। এটা আসলে কি? এটা আসলে কি ব্যাপার?" হ্যাঁ? এটা তিনি স্বীকার করেন। এটা তিনি স্বীকার করেন নিজেই। ফলে ফলে আ নিজের বুঝতে পারাটা, বোঝাটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে মনে রাখা প্রয়োজন ওই যে সুইফট রিকভারি তো আপনি করবেনই। এই করার ক্ষেত্রে আপনাকে সততার পরিচয় দিতে হয়। হ্যাঁ? যে বিষয়টা কি ঘটছে আমি নিজেই ভালো বুঝতে পারছি না। আমাদের প্রতিবেদক সেখানে আছেন। আমরা সরাসরি তার কাছে যাই। তার কাছ থেকে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করি। সেখানে আসলে কি ঘটছে, সেখানে আসলে কেমন কি ঘটছে, হ্যাঁ? এই বিষয়গুলো আসলে এই বিষয়গুলো আসলে তৈরি করতে হয়। তৈরি করতে হয়। তো যাই হোক, এটা মেকিং সুইফট রিকভারিতে ব্যবহার করা হয়। এখন সুইফট রিকভারিতে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে এই আলোচনাটার মধ্যে। বলা হয় যে ঘটনাটা যাই ঘটুক না কেন, আপনি যতই ভুল করেন না কেন বা আপনার দ্বারা যে ভুলটাই হয়ে যাক না কেন, আ সবাই প্রত্যাশা করে সবাই প্রত্যাশা করে আপনি কুল থাকবেন, আপনি প্রফেশনাল থাকবেন। আপনি যথাযথভাবে একদম কুল ব্রেইন থাকবেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে মামি নিয়ে যেতে বলছে? এই এটা দাও ওখানে। যাও। যথাযথভাবে আপনি কুল থাকবেন নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে আপনি প্রফেশনাল থাকবেন। এটা হচ্ছে সুইফট রিকভারির আলোচনার আরেকটা বড় বিষয়। যে আপনি যদি কুল থাকেন তাহলে ব্যাপারটাকে ভালো দেখাবে। আপনি অস্থির হয়ে যাচ্ছেন না সেটা প্রকাশ পাবে। আরেকটা হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোন কিছু ভুল করলে সেটা স্বীকার করা। নাম্বার 1, কোন কিছু ভুল করলে সেটা স্বীকার করা এবং এবং আ কোন কিছু না বুঝতে পারলে সেটা আপনি বুঝেছেন, বোঝাতে যাচ্ছেন সেই চেষ্টা না করা। আপনি বুঝতে পারেননি, আপনি রিপোর্টারের কাছ থেকে বুঝতে চান। আপনি বুঝতে পারেননি, আলোচকের কাছ থেকে আপনি বুঝতে চান। আপনার মাথায় এটা ঢুকছে না, আপনি এটা
অন্য একজন অন্য একজন ব্যক্তির মাধ্যমে কথা শুনে, কথা বুঝে সেটা মাথায় ঢোকাতে চান, সেটা আপনাকে এনশিওর করার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে স্লিপ রিকভারি এর একটা আলোচনা। এই আলোচনাটা হয়তো কখনো আপনাদের কাজে লাগবে। তো আমি একটু অন্য প্রসঙ্গে এখন আসি। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে এটা আমি যা তৈরি করেছি, এটা আমি আপনাদেরকে সফট কপিও দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। আপনারা গত বছরের প্রশ্নটা সংগ্রহ করতে পেরেছেন কিনা জানি না। হয়তো অনেকে পেরেছেন, হয়তোবা ইউনিভার্সিটি খুললে হয়তো পারবেন। সেটা হচ্ছে টক শো নিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে, আ একটা একটা কাল্পনিক টক শো আপনি উপস্থাপনা করছেন। সেই টক শো উপস্থাপনার ক্ষেত্রে একটা ছক তৈরি করতে বলা হয়। আপনাকে সূচনা বক্তব্য রাখেন। আপনার সাথে অতিথি থাকে ৩ জন। সে অতিথিদের কাছে প্রশ্ন কি হবে সেগুলো আপনি আ রাখেন। অতিথিদের জন্য পাল্টা প্রশ্ন করতে হয়। সে পাল্টা প্রশ্ন কি হতে পারে সেটা আপনি লিখেন। তারপরে এটার একটা কনক্লুশন থাকে, একটা সমাপ্তি থাকে। সমাপ্তিটা কি হবে সেটা একটু ভালো করে লিখেন, হ্যাঁ? একটা প্র্যাকটিক্যাল টাইপের একটা পরীক্ষা মানে একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। এবং এটা করার জন্য কি করতে হয়? একজন আ প্রেজেন্টারকে প্রস্তুত হতে হয়। যে আপনি যে বিষয়টা নিয়ে টক শো করবেন, আপনি খেয়াল করে দেখেন আমি এখানে একটা ছক তৈরি করেছি। এই ছকের মধ্যে স্পষ্ট করে বলা আছে এরকম যে প্রয়োজনীয় তথ্য। হয়তো আপনি টক শোটা করছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানুষের মুক্ত মতামত প্রকাশ এবং সাংবাদিকতার উপরে এর প্রভাব কি? এটা নিয়ে হয়তো আপনার টক শোটা হচ্ছে। তো এখন আপনার ১ম কাজ হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে প্রাথমিক তথ্যগুলো আপনার জানা। আপনি জানবেন আইনটা কবে হয়েছে, আপনি জানবেন আইনটা কবে পাস হয়েছে, আপনি জানবেন আইনটা নিয়ে কিরকম প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, আপনি জানবেন আইনটি নিয়ে কারা আপত্তি জানিয়েছে, আপনি জানবেন আইনটি নিয়ে এখনো পর্যন্ত কতগুলো মামলা হয়েছে, আপনি জানবেন এই আইনটি নিয়ে যতগুলো মামলা হলো কতজন মানুষ অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ? এই পুরো তালিকাটা সম্পর্কে তথ্য আপনার জানা দরকার। সেজন্য আমি এখানে লিখেছি প্রয়োজনীয় তথ্য। আচ্ছা, তারপরে কি হবে? এই তথ্যগুলো তো আর আপনার টক শোতে বলতে হবে না। তথ্যগুলো মানে বিচ্ছিন্নভাবে আপনাকে টক শোতে বলতে হবে না। আপনাকে এই তথ্যগুলোর পরে মালা গেঁথে একটা সূচনা বক্তব্যের মাধ্যমে বলতে হবে। আপনারা খেয়াল করে দেখেন এখানে আমি সূচনা বক্তব্য নামে আমি একটা কথা লিখেছি। এখানে আসলে একটা টক শো শুরুর আগে ১-১.৫ মিনিট বা কিছু ক্ষেত্রে তারও কম সময়, আবার কিছু টক শোর ক্ষেত্রে তার বেশি সময় একটা সূচনা বক্তব্য দিতে হয় যে আপনি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, কোন কনটেক্সট এ আলোচনা করতে চাচ্ছেন, কোন প্রেক্ষাপটে আলোচনা করতে যাচ্ছেন। তার একটা আলোচনা থাকে। তো সেটা একটু আপনাকে এখানে লিখতে হয়। আপনাদের যে পরীক্ষায় যদি কখনো আসে, সে পরীক্ষায় এখানে এভাবে এখানে লিখতে হবে। তারপর কি ধরেন আপনারা ৩ জন অতিথি থাকলেন আপনার। একজন হয়তো সাংবাদিক থাকলেন, একজন মানবাধিকার কর্মী থাকলেন, একজন পুলিশ থাকলেন অথবা সরকার দলীয় সদস্য থাকলেন। এই যে ৩ জন ব্যক্তি, এই ৩ জন ব্যক্তিকে আপনি ৫ টা করে প্রশ্ন করবেন। এখন কার কাছে কি প্রশ্ন হবে? কারণ প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টক শোতে আপনি যদি ভালো করে প্রশ্ন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টক শোতে আপনি সফলতা লাভ করতে পারবেন না। তো আপনি কাকে কি প্রশ্ন করবেন, আ তার একটা তালিকা এখানে এখানে লিখতে হয়। হ্যাঁ? এটা পরীক্ষাতেও আসে। তো আপনাদের এটা একটু প্র্যাকটিস করতে হবে যে কোন বিষয়ে আছেন আপনি। যে প্রত্যেকটা ব্যক্তিকে কম করে হলেও ৫ টা করে প্রশ্ন করার মতো প্রশ্ন আপনাকে রেডি করতে হবে। আর ২-১ টা পাল্টা প্রশ্ন। কারণ প্রশ্নের উত্তর দেওয়ার পরেও ২-১ টা পাল্টা প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর প্র্যাকটিস এখানে করতে হবে। তো এই যে ৩ জন ব্যক্তি আছে, এই ৩ জন ব্যক্তিকে আপনারা প্রশ্ন করবেন। এই ৩ জন ব্যক্তিকে আপনারা প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলোর তালিকা এখানে দেয়া। এই প্রশ্নগুলোর তালিকা এখানে দেয়া। এটা একটু আপনারা প্র্যাকটিস করলে তাহলে আপনাদের ওই বিষয়টা সমাধান হবে। আর শেষে কি করতে হয়? একটা টক শোর একটা সমাপ্তি বক্তব্য, একটা কনক্লুশন সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অনেক সময় সময়ের স্বল্পতার কারণে
প্রেজেন্টাররা খুব তাড়াহুড়ো করে করেন, খুবই তাড়াতাড়ি করে করেন, একটা ব্যাপার থাকে। তারপরেও একটা কনক্লুশন বক্তব্য থাকতে হয়। তো সেই বিষয়টাও আপনাদের মাথায় রেখে সেটা একটু কাজ করতে হবে। এখন আসেন যে সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে কোন বিষয় নিয়ে আমরা এইরকম, 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 এইরকম তালিকা করে আমরা পড়ব। বা এরকম তালিকা করে আমরা নিজেদের প্রস্তুত করব। তার একটা তালিকা আমি আপনাদের জন্য তৈরি করেছি। সেটা একটু আপনাদের লিখে নিতে হবে। আমি এগুলো বলছি, আপনারা খাতাতে লিখে নিতে পারেন অথবা পরেও লিখে নিতে পারেন, এটা আপনাদের বিষয়। কিন্তু এই ১০ টা বিষয়ে যে ফরমেটটার কথা আপনাদেরকে আমি বললাম, এই ফরমেটটার বিষয়ে আপনাদেরকে নিজেদের প্রস্তুত করতে হবে। ওকে? ১ নম্বরে কি আছে? ১ নম্বরে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে কোলন দেয়া আছে, তারপরে বলা হয়েছে মুক্ত মত ও সাংবাদিকতা। ২ নম্বরে কি আছে? ২ নম্বরে আছে করোনার সংক্রমণ ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। ৩ নম্বরে আছে করোনাকালে বাংলাদেশের অর্থনীতি, নীতি ও প্রস্তুতি। ৪ নম্বরে আছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আগামীর বাংলাদেশ। ৫ নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থা। ৬ নম্বরে বলা হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্ক, মোদির সফর থেকে কি পেল বাংলাদেশ? ৭ নম্বরে বলা আছে ধর্মীয় উগ্রবাদ ও আমাদের প্রস্তুতি। ৮ নম্বরে বলা আছে রোহিঙ্গা সংকট ও রোহিঙ্গা সংকট কোলন্দে বলা হয়েছে প্রত্যাবাসন কত দূর। ৯ নম্বরে বলা হচ্ছে হেফাজতের রাজনীতি, সংঘাত সহিংসতার শেষ কোথায়? আর ১০ নম্বরে বলা আছে পহেলা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। আমরা এপ্রিল মাসে আছি। পহেলা বৈশাখ নিয়ে অনেক কথা হতে পারে। আপনি যখন পহেলা বৈশাখ নিয়ে কথা বলবেন, পহেলা বৈশাখের হিস্ট্রিটা আপনার জানা দরকার। কবে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে সেটা আপনাদের জানা দরকার। মঙ্গল শোভাযাত্রা কেন শুরু হয়েছে সেটা জানা দরকার। পহেলা বৈশাখের যে ঋতু ঋ ঋ ঋতু ঋ ঋতুকেন্দ্রিক যে সকল কথাবার্তা সেগুলো আপনাদের জানা দরকার। তো এই যে ১০ টা টপিক, এই ১০ টা টপিকটা আপনাদের আসলে যদি আপনি এই ১০ টা টপিক নিয়ে টক শো করতে চান, তাহলে এই ১০ টা বিষয় নিয়ে আপনাদের একটু প্রস্তুতি থাকা প্রস্তুতি থাকা খুব প্রয়োজন। প্রস্তুতি থাকা খুব প্রয়োজন। যদি আপনি না পড়েন, যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার পক্ষে একটা ভালো সূচনা লেখা, ভালো প্রশ্ন করা এবং পাল্টা প্রশ্ন করা একই সাথে আ ভালো একটা উপসংহার লিখা, সেটা কিন্তু সম্ভবপর হবে না। যদি আপনার এই ১০ টা টপিক সম্পর্কে একটু ভালো পড়াশোনা না থাকে অথবা যদি আপনি কখনো এইরকম একটা ছকের মধ্যে করে চিন্তা করে প্র্যাকটিস না করেন। তার মানে আপনাকে এই ছকটা পরিকল্পনা করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে কি করতে হবে? এই প্র্যাকটিসের ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী এই প্র্যাকটিসের ভেতরের আ যদি আমি বলি ভেতরের তথ্য উপাত্ত, মাল মসলা, হ্যাঁ? তথ্য উপাত্ত বা মসলা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু এই ১০ টা টপিক সম্পর্কে কিন্তু আপনাকে পড়তে হবে। যদি আমি ধরে নিই বাংলাদেশ-ভারত সম্পর্ক, মোদির সফর থেকে কি পেল বাংলাদেশ? আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশ ভারতের বাণিজ্য ঘাটতি কত সেটা কিন্তু আপনার জানা দরকার। আপনার জানা দরকার পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের সাথে মোদির সফরের সম্পর্ক কি? আপনার জানা দরকার, পরিপূর্ণভাবেই জানা দরকার যে মতুয়া সম্প্রদায়, যে সম্প্রদায়ের মন্দিরে নরেন্দ্র মোদি গেলেন, হ্যাঁ? সেই মন্দিরটার সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের সম্পর্ক কি? সেটা কিন্তু আপনার জানা দরকার। না জানলে না জানলে আপনি কিন্তু ভালো সূচনা লিখতে পারবেন না, ভালো উপসংহার লিখতে পারবেন না, ভালো প্রশ্নও করতে পারবেন না। এই ৩ টাই কিন্তু আপনার পক্ষে করা সম্ভবপর হবে। তো ফলে আমি বলব একটা প্রশ্নের প্রস্তুতি হিসাবে, টক শোর প্রস্তুতি হিসাবে আপনারা এই ১০ টা টপিক সম্পর্কে আপনারা একটু আপনারা একটু আপনারা একটু পড়াশোনা করুন। আমি টপিক গুলো আবারও বলছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মুক্ত মত ও সাংবাদিকতা,
করোনার সংক্রমণ ও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, করোনাকালে বাংলাদেশের অর্থনীতি, নীতি ও প্রস্তুতি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আগামীর বাংলাদেশ, বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশ-ভারত সম্পর্ক, মোদির সফর থেকে কি পেল বাংলাদেশ, ধর্মীয় উগ্রবাদ ও আমাদের প্রস্তুতি, রোহিঙ্গা সংকট প্রত্যাবাসন কতদূর, হেফাজতের রাজনীতি, সংঘাত সহিংসতার শেষ কোথায়, পহেলা বৈশাখ, বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। এই যে ১০টা টপিক আমি চাইলে এটা ওপেন করে দিতে পারতাম আপনাদের জন্য যে আপনারা যেকোনো বিষয় পড়বেন। সেটা করলে হয়তো আপনারা কোনটাই পড়তেন না। কিন্তু যেহেতু এখানে একটু পড়াশোনা করা প্রয়োজন। আমি চাই আপনারা একটু পড়াশোনা করেন। সেজন্য এই ১০টা টপিক আমি এটা আপনাদের জন্য বাছাই করেছি। আ হতে পারে এখান থেকে আ আপনাদের পরবর্তী সময়ে আপনাদের কাজে লাগতে পারে। যাতে আপনারা লাভবান হতে পারেন। তো টিপু এটা কি একটু লিখা সম্ভব হলো আপনাদের? আপনারা কি দেখতে পারলেন বা লিখতে পারলেন? জি স্যার, লিখতে পারছি। আচ্ছা। ও আচ্ছা, লিখা সম্ভব হয়েছে না? লিখা জি সম্ভব। স্যার। ও থ্যাংক ইউ। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, হ্যাঁ, বলেন। স্যার ওই যে তালিকায় যে আপনি দিয়েছেন যে কিভাবে হচ্ছে সূচনা বা যে কিভাবে অতিথি কিভাবে আনসারটা দিবে মানে সেটাও তো স্যার আমাদেরকেই লিখতে হবে, তাই না? অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। স্যার নরমালি যে টক শো গুলোতে দেখা যায় যে অনেক বড় আনসার দেয় আরকি। অনেক মানে অনেক কিছুর বেসিসে বলে। হুম। তো তখন হচ্ছে যে আমাদের নিজেকেই প্রশ্নটা করতে হবে সেই কেয়ার মানে টপিকস বেসড করে এবং আনসারটাও হচ্ছে যে সেভাবেই দিতে হবে। না এভাবেই তো? হ্যাঁ, না। আপনাদের যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, জি আপনাদেরকে স্যার। আনসার লিখতে হবে না। ও আপ আচ্ছা, আচ্ছা। আনসার লিখতে হবে না। আপনাদের শুধু প্রশ্ন লিখতে হবে। স্যার আরেকটা ও বিষয় ধরেন একটা যেকোনো একটা বিষয় নিলাম আমি বেছে যে মোদির সফরটাকে বেছে নিলাম, তো আমার এখানে তো স্যার অতিথির উপর বেস করেছে আমার প্রশ্নগুলো হবে। হ্যাঁ। জি অতিথি স্যার। কি স্যার আমি নিজে থেকেই সিলেক্ট করে নেব নাকি হচ্ছে এখানে প্রশ্ন সিলেক্ট করে দেওয়া থাকবে এরকম? আমার ধারণা এই সংক্রান্ত একটা প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নে অতিথি সিলেক্ট ছিল। অতিথি বলে দেওয়া হয়েছিল যে ধরে নেন আপনি আজকে একটা টক শো করছেন। টক শোর বিষয়বস্তু এই টক শোতে আপনার ৩ জন গেস্ট হচ্ছেন ইনারা। এই ৩ জন গেস্টকে যথাযথ প্রশ্ন করুন এবং এই টক শোর একটা ভালো সূচনা এবং সমাপ্তি সম্পর্কে আলোচনা করুন। এরকম থাকে সম্ভবত। আপনারা ইউনিভার্সিটি বন্ধ করে প্রশ্নটা দেখতে পাননি আরকি, হ্যাঁ? যদি ইউনিভার্সিটি খোলা থাকতো তাহলে হয়তো ওই প্রশ্নটা আপনারা নিতে পারতেন। প্রশ্নটা নিয়ে এসে পরে আপনারা দেখতে পারতেন। তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হতো আরকি। স্যার আরেকটা স্যার এটা আমার মানে জানার ইচ্ছা আরকি। স্যার হ্যাঁ। টক শো গুলো যে হয় স্যার পুরোটাই কি স্যার প্রেজেন্টারের মানে যে পরিকল্পনা বা উনার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কি হয়? সেখানে কি মানে স্যার উত্তরের ভিত্তিতে অতিথির উত্তরের ভিত্তিতে কি সেটা চেঞ্জ হয় না টোটালি? অবশ্যই চেঞ্জ হয়। অবশ্যই চেঞ্জ হয়। অবশ্যই চেঞ্জ হয়। টক শোটা তো হচ্ছে লাইভ শো। আর লাইভ শোতে আপনার আ এর গতি প্রকৃতি বিভিন্ন দিকে চলে যায়। জি এজন্য অনেক স্যার। সময় টক শোর যিনি হোস্ট থাকেন, তাকে ড্রাইভার বলা হয়। হ্যাঁ? টক শোর জি যিনি স্যার। হোস্ট থাকেন, হি অর শি ইজ সামথিং লাইক এ ড্রাইভার। সে কি করেন? সেই ড্রাইভার টক শোটার গতি নিয়ন্ত্রণ করেন এবং টক শোটার দিক নিয়ন্ত্রণ করেন। বুঝতে পেরেছেন? গতি এবং দিক। এই যে হি ইজ এ ড্রাইভার ইন এ ড্রাইভিং সিট। সে কি করছে? সে টক শোটার গতি প্রকৃতি নির্ধারণ করছে। কিছু দিকও নির্ধারণ করছে। কিছু জায়গায় যদি একটা নতুন দিক চলে আসে, নতুন গুরুত্বপূর্ণ দিক চলে আসে, সেটা যদি প্রয়োজনীয় মনে হয়, সেটা যদি বাইটিং মনে হয়, তাহলে সেই দিকের ব্যাপারেও তিনি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তখন প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যেয়ে ওই একটা বিষয় নিয়ে আলোচনা হতে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা টক শোর যিনি হোস্ট থাকেন, এটা তার মুনশিয়ানা। এটা তার বৈশিষ্ট্য বা তার কর্তব্য বা তার তার যোগ্যতা যে তিনি যথাযথভাবে এই দিকটা যদি চেঞ্জ হয়ে যায়, সেই দিকটা তিনি ব্যবহার করবেন এবং সে বিষয়ে তিনি আলোচনাটাকে সামনের দিকে নিয়ে যাবেন। জি স্যার বুঝতে পারছি। স্যার তাহলে তো স্যার মুহূর্তের মধ্যে উনাকেও হচ্ছে প্রশ্নগুলো ক্রিয়েট করতে হয়। অ্যাবসোলিউটলি। এই জন্যই একজন টক শো হোস্ট যিনি থাকেন, তিনি সেই বিষয়টা নিয়ে সারাদিন চিন্তা করেন।
বুঝতে পেরেছেন? ব্যাপারটা এমন নয় যে আপনি একটা বিয়ের বাড়ির অনুষ্ঠানে আছেন, বিয়ের বাড়ির অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করে এসে ঠাস করে টক শো চেয়ারে বসে গেলেন। ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি একটা টক শো করবেন। সেই টপিকটা আপনি দুপুর নাগাদই রেডি হয়ে যায় যে আজকে এই বিষয়ে আলোচনা হবে। সেই বিষয়টা নিয়ে একজন টক শো হোস্টকে তাকে সারাদিন ব্রেইন স্টর্মিং করতে হয়। তাকে সারাদিন কাজ করতে হয়। প্রশ্ন নিয়ে কাজ করতে হয়, তথ্য উপাত্ত নিয়ে কাজ করতে হয়, তত্ত্ব নিয়ে জি কাজ স্যার, করতে হয়, বুঝতে পারছি। ভবিষ্যৎ নিয়ে কাজ করতে হয়, আইন নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ? বুঝতে পেরেছেন? তার গতি প্রকৃতি নিয়ে কাজ করতে হয়। সেগুলো তার মাথায় ব্রেইন স্টর্মিং হতে থাকে একের পর এক। সেগুলোই তিনি টক শো টেবিলে যথাযথভাবে স্মার্টলি সেগুলো তিনি ব্যবহার করেন। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর তারই একটা প্রস্তুতির কাঠামো আপনি দেখলেন। হ্যাঁ? তারই একটা প্রস্তুতির কাঠামো আপনাদেরকে আজকে দেয়া হলো। ওকে? তো আজকে ক্লাসটা আর বেশি বড় করতে চাই না। আপনাদের আজকে ক্লাসটা এখানেই শেষ করতে চাই। টক শো নিয়ে আমরা অনেকগুলো টপিক পড়েছি। তো এই ক্লাসটা আজকে এখানেই শেষ করতে চাই। আমি আপনাদেরকে এই সফট কপিটা দিয়ে দিব, হ্যাঁ? এই সফট কপিটা ওখানে থাকবে আপনাদের পেজে। সেখান থেকে আপনারা নিয়ে নিয়েন। দেখি আগামীতে হয়তো ক্লাসটা রোজার মধ্যে পড়ে যাবে। আগামীতে আমরা আরো কিছু ছোট, ছোট টপিক ঠিক করে, হ্যাঁ? আপনাদের জন্য রেডি করে পড়াতে পারি কিনা সেগুলো আমি ঠিক করবনি। তারপরে আপনাদের কিছু হোমওয়ার্ক দেয়া যায় কিনা সেটাও একটু চেষ্টা করা দরকার। ঠিক আছে? যে ২-১ টা যে এই যে টপিক গুলো আছে এখানে এর মধ্যে যদি একটু হোমওয়ার্ক যদি দেয়া যায় আপনারা যদি একটু করেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আপনাদের জন্য কাজে লাগতে পারে। তাই না? একটা প্র্যাকটিস করলে হয়তো সেটা হয়তো আপনাদের পরীক্ষার জন্য কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। বা আপনাদের ২ টা মিড টার্ম থাকবে, ২ টা মিড টার্মের মধ্যেও কাজে লাগতে পারে। ঠিক আছে? তো সেগুলো নিয়েও আলাপ হতে পারে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা আজকেই শেষ করি একটু। আর ক্লাসটা একটু ছোট হচ্ছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আরকি। না স্যার, আপাতত আজকে প্রশ্ন নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে তাহলে রাখছি তাহলে, হ্যাঁ? আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তো আগামী ক্লাসে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নুরুল ইসলাম টিপু, রাফসানজানি খান, মাহফিজ আলম চয়ন মনে হয় টেলিভিশন থেকে যুক্ত হয়েছেন। সুরভি জি রয় স্যার। আছেন, হ্যাঁ, চয়না টেলিভিশনের পেছনের অংশ দেখা যাচ্ছে। সুরভি রয় আছেন, মহিমা আক্তার আছেন, রাইসা মালিহা আছেন। তো আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই বিপদের সময়ের মধ্যে অত্যন্ত কষ্ট করে ক্লাসে যুক্ত হয়েছেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো ধন্যবাদ। থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনারা সবাই ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।